আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যেমনটি আমি ওয়াদা করেছিলাম আমার পূর্বের কোনো একটি ভিডিওতে যে একটা স্যাম্পল জব ডেসক্রিপশন বা জব অ্যানাউন্সমেন্ট সহ দুটো স্যাম্পল সিভি শেয়ার করব, জাস্ট বোঝার জন্য আপনাদের যে কি ধরনের ইনফরমেশন ইনক্লুড করতে হয়, কি ধরনের জব ডেসক্রিপশনের এগেইনস্টে সিভিটার স্ট্রাকচারটা কি ধরনের হলে ভালো হয় এবং কি ধরনের ইনফরমেশন থাকলে আপনার স্ক্রিনিং এ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জাস্ট একটা ডিসক্লেইমার, এটা একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা এই রুলসটা হার্ডকোর, এই রুলটা যে একবার ফিক্সড বা কনস্ট্যান্ট বা সব জায়গায় এরকম হবে, ব্যাপারটা এরকম না। জাস্ট আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া। ওর আরেকটা আইডিয়া হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দেওয়া যে একটা রিয়েল জব ডেসক্রিপশন বা অ্যানাউন্সমেন্টের এগেইনস্টে কি ধরনের সিভি লিখলে বা কি ধরনের ইনফরমেশন ইনক্লুড করলে ইন্টারভিউতে কল পাওয়া যায়। আমি জিডিপিআর এর কারণে ফুল সিভি শেয়ার করব না, জাস্ট একটা বেসিক স্ট্রাকচার এবং কিছু ইনফরমেশন মাস্কিং করে শেয়ার করব আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। ইউরোপে জিডিপিআর একটা ক্রিটিক্যাল ব্যাপার, সো আপনারা যদি এ বিষয়ে জানতে চান আমার আরেকটা ভিডিও আছে 10 মিনিটের, যেখানে আমি জিডিপিআর সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। আপনার যতটুকু জানা দরকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি মনে করি এনাফ হবে। আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন আমরা একটা জব ডেসক্রিপশন দেখি। আমার টিমে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার পর আমার ম্যানেজার আমাকে দায়িত্ব দিয়েছিল একটা জব ডেসক্রিপশন লেখার জন্য। আমি এবং সেটা তৈরি করেছিলাম এবং সেটা বিভিন্ন জব পোর্টালে এবং আমাদের ওয়েবসাইটে ক্যারিয়ার সেকশনে পাবলিশ করা হয়েছিল। তারপর বেসিক স্ক্রিনিং এর পর, যেটা সাধারণত এইচআর করে থাকে বিভিন্ন টুলস এর মাধ্যমে, তারপর কিছু সিভি আমার ম্যানেজারকে ফরওয়ার্ড করা হয়েছিল। এখান থেকে আমরা কয়েকটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল করেছিলাম। জাস্ট আমি সেখান থেকে দুটো স্যাম্পল সিভি দেখাবো আপনাদের, যা ধারণা দেওয়ার জন্য আমি যে জব ডেসক্রিপশনটা লিখেছিলাম সেটার এগেইনস্টে কি ধরনের ইনফরমেশন তারা ইনক্লুড করেছিল। প্রথমে আমরা দেখব জব অ্যানাউন্সমেন্ট বা জব ডেসক্রিপশন, তারপর আমরা দেখব সিভি। তো আমি আজকের ভিডিওতে আমি শুধু শেয়ার করব জব ডেসক্রিপশন এবং তার এগেইনস্টে কি ধরনের সিভি হলে স্ক্রিনিং এ যাচাই বাছাইয়ের পরে ইন্টারভিউর জন্য ইনভাইটেশন পেয়ে থাকে সাধারণত ক্যান্ডিডেটরা। বা ডেনমার্কে স্ট্যান্ডার্ড ইন্টারভিউ প্রসিডিউর নিয়ে আমি একটা ইনশাল্লাহ ভিডিও করব। আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন এবং সাথে থাকুন। প্রথমে যদি আমরা দেখি জব অ্যানাউন্সমেন্টটা, প্রথমে আরেকটু থাকে যখন আমরা পোস্ট করি স্ট্যান্ডার্ড কোম্পানি সম্পর্কে একটু ডেসক্রিপশন থাকে, কিন্তু মেইন জব ডেসক্রিপশন সাধারণত যেটা হয় সেটা এরকম যে কি রেসপন্সিবিলিটিস গুলো কি, যেমন ডিজাইন, ডেভেলপ এবং মেনটেন স্কেলেবল .NET কোর ওয়েব এপিআইস অ্যান্ড মাইক্রোসার্ভিসেস। তারপরে আপনারা দেখেন আর্কিটেক্ট and implement distributed system with messaging queues, যেমন Azure Service Bus অথবা RabbitMQ। তারপরে optimize cloud native solutions on Azure, যেমন হতে পারে Azure Functions, Kubernetes, Cosmos Database and Postgres, right? So তারপরে আমরা আরেকটা রেসপন্সিবিলিটি এই পজিশনের জন্য চাচ্ছিলাম যে ইউনিট টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আরেকটা রেসপন্সিবিলিটি মেন্টরিং রেসপন্সিবিলিটি থাকবে। আমরা যখন জুনিয়র ইঞ্জিনিয়ার্সদের নিয়োগ করব তাকে মেন্টরিং করা। ক্লিন কোড, সলিড প্রিন্সিপালস, ডেভঅপস প্র্যাকটিসেস, এগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং জুনিয়রদেরকে মেন্টরিং করতে হবে। অফকোর্স প্রত্যেকটা পজিশনের জন্য ট্রাবল শুট এবং পারফরমেন্স বটলনেক আইডেন্টিফাই করা এবং ইমপ্রুভ করা একটা বেসিক টেকনিক
সো তারপরে আমরা ওইটা মাস্ট, এই রেসপন্সিবিলিটি এগুলো। এখন এই রেসপন্সিবিলিটি ফুলফিল করার জন্য কি কি ধরনের রিকোয়ারমেন্ট আমরা চাচ্ছিলাম। যেহেতু এই পজিশনটা ছিল একেবারে জুনিয়র না, আবার একেবারে সিনিয়র না, মিড সিনিয়র লেভেলের, টু টু 2 থেকে 3 বছর বা 4 বছর অভিজ্ঞতা সম্পন্ন আমরা ক্যান্ডিডেট খুঁজছিলাম, যাদের মিনিমাম সুপারভিশনে কাজ করানো যায়। আবার বেশি জুনিয়র নিয়োগ দিলে এই পজিশনটা আবার বেশি সময় দিতে হবে। এই কারণে আমরা চাচ্ছিলাম যে বেশি সিনিয়রও না, বেশি জুনিয়রও না, জাস্ট মিড সিনিয়র লেভেলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই কারণে আমরা 3+, অনেক সময় 3+ লেখা থাকলেও আমরা যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে অনেক সময় ইন্টারভিউতে কল করা হয়। সো প্রথম কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, তার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স থাকতে হবে .NET কোর এবং C#। তারপর দক্ষতা থাকতে হবে .NET কোর এবং ওয়েব এপিআই ডেভেলপমেন্টে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্ট্রং এক্সপিরিয়েন্স বা স্ট্রং প্রফিসিয়েন্সি থাকতে হবে। মাইক্রো সার্ভিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে প্রিভিয়াসলি সে মাইক্রো সার্ভিস ডেভেলপ করেছে, এই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। আমরা এখানে কিন্তু ইয়ার বা টাইম মেনশন করে দেন, জাস্ট অভিজ্ঞতা থাকলেই হবে। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। রেস্টফুল এপিআই ডিজাইন, তারপরে রেস্টফুল এপিআই ডিজাইনে অভিজ্ঞতা থাকতে হবে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যেমন ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, ইভেন্চুয়াল কনসিস্টেন্সি, এই যে কনসেপ্টগুলো আছে এগুলো সম্পর্কে একটা স্ট্রং নলেজ থাকতে হবে। কারণ আমাদের টিমে বা আমাদের প্রোডাক্টটা অনেকটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, আমরা মেসেজ বিভিন্ন ধরনের মেসেজিং কিউ ইউজ করে থাকি ইন্টার সার্ভিস কমিউনিকেশনের জন্য। সো এখানে আমরা এই জন্য আমরা এখানে আরেকটা রিকোয়ারমেন্ট চেয়েছিলাম যে মেসেজিং সিস্টেমের সাথে অভিজ্ঞ থাকতে হবে, সেটা হতে পারে RabbitMQ অথবা সার্ভিস বাস। কারণ যে কোনো একটা মেসেজিং সিস্টেমের সাথে আপনার যদি কেউ অভিজ্ঞ হয় বা ভালো ধারণা থাকে, যে কোনো মেসেজিং সিস্টেমের সাথে তার জন্য কাজ করা ইজি হয়ে যাবে। তারপর ডেটাবেস সম্পর্কে আপনার আমরা পোস্টগ্রেস এবং কসমোস ডিবি এক্সটেন্সিভলি ইউজ করি, যার কারণে আমরা এখানে মেনশন করে দিছি যে আপনার কসমোস ডিবি অথবা পোস্টগ্রেস সম্পর্কে ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ইউনিট টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্টিং এর জন্য আমরা XUnit, অটোমক, অটোফিক্সার এগুলো সাধারণত ইউজ করে থাকি। এগুলোর সাথে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো, এই কারণে আমরা এগুলো উল্লেখ করে দিয়েছি। মাইক্রো সার্ভিস বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে পারফরমেন্স টিউনিং একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় আমরা প্রোডাক্ট রিলিজ করি, ডেভেলপমেন্ট ফেসে অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এটা পারফরমেন্সটা বটলনেকটা কোথায়। সো আমরা যখন এটা প্রোডাকশনে চলে যায় তখন আমরা আমাদের অনেকাংশে সময় ইনভেস্ট করতে হয় পারফরমেন্স বটলনেকটা আইডেন্টিফাই করার জন্য, এটা অপটিমাইজ করার জন্য বা পারফরমেন্স টিউনিং করার জন্য। সো এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক বা ক্যান্ডিডেট হলে আমাদের জন্য বেটার। এখন এগুলো গেল কোর রিকোয়ারমেন্ট, মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট, রাইট? এগুলোর প্রায়োরিটি বেশি। এখানে এই লিস্টেও কিন্তু প্রথম দিকের এগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেন দ্য লোয়েস্ট ওয়ান, রাইট? যে ক্যান্ডিডেটের দুইটা ক্ষেত্রেই মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট গুলোর সাথে নাইস টু হ্যাভ রিকোয়ারমেন্ট গুলো তার সাথে আছে, তাহলে তার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
নাইস টু হ্যাভ আমরা কি চাচ্ছিলাম, কারণ আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা কোডের মাধ্যমে মেনটেন করি, বাইসেপ বা টেরাফর্ম। সেই কারণে আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড এটার একটা অভিজ্ঞতা চেয়েছি। আমরা অ্যাজুর ক্লাউড ইউজ করি। সো যদি কেউ অ্যাজুর ক্লাউড সার্ভিস সম্পর্কে সাউন্ড বা সলিড আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা থাকে, তাহলে তাহলে তার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমরা অ্যাজুর ডেভঅপস ইউজ করি। সো অবভিয়াসলি যার অ্যাজুর ডেভঅপসে সিআইসিডি সম্পর্কে ধারণা বা কাজ করার অভিজ্ঞতা আছে, তার আমরা ওই ধরনের ক্যান্ডিডেটকেই চুজ করবো, রাইট? ডকার বা কুবারনেটিস সম্পর্কে নলেজ থাকলে বেটার। তারপরে আপনার মনিটরিং, অ্যাপ্লিকেশন মনিটরিং বা অবজারভেবিলিটি সম্পর্কে, মনিটরিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ইনসাইট, প্রমিথিউস, গ্রাফানা এগুলো সম্পর্কে যদি ধারণা থাকে বেস্ট বা ভালো হয়। অ্যাপ্লিকেশন মনিটরিং আমরা ইন এ সেন্স অবজারভেবিলিটি বলি। ফ্যামিলিয়ারিটি, ডোমেন ড্রিভেন ডিজাইন সম্পর্কে থাকলে নাইস টু হ্যাভ, কারণ আমরা ডোমেন ড্রিভেন ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো সো এটা গেল মোটামুটি একটা জব ডিসক্রিপশন। এখন আমরা যে কি ধরনের দুইটা স্যাম্পল সিভি দেখব যারা ইন্টারভিউতে কল ইনভাইটেশন পেয়েছিল এবং তার মধ্যে একজন জব অফার পেয়েছিল। সো আমি উপরের সেকশনটা আমি হাইড করে রাখলাম, কারণ জিডিপিআর প্রবলেম। এখানে আমরা জাস্ট দেখবো সে কি ইনক্লুড করেছে। দেখেন, সে তার কাজের এক্সপেরিয়েন্স গুলো ইনক্লুড করেছে। সে একটা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছে। সে জাস্ট তার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স গুলো সিভিতে দিয়েছে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো সিভিতে দিয়েছে। জাস্ট এক পেজের একটা সিভি দেখছেন, সিম্পল এক পেজের একটা সিভি, যেখানে প্রফেশনাল সামারিতে হাইলাইট করছে highly skilled software developer with extensive experience in designing, developing, and maintaining robust software solutions, proficient in C#, .NET, API development, and backend development, strong background in cloud platforms, real-time system, continuous integration. So বেসিক্যালি আমরা যে মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট আর নাইস টু হ্যাভ রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিলাম, সেটা একটু রিলেট করে এখানে একটা প্রফেশনাল সামারি লিখেছে। তারপর সে ডিটেলস দেখেন কি করছে। সে তার রিসেন্ট জব করছে 2023 থেকে এখন পর্যন্ত জব করে। কারেন্ট জবে সে দেখেন আমরা যে মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিলাম সেগুলোই ফোকাস করছে। হয়তো সে আরো অনেক কিছুতে কাজ করে কিন্তু যে মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট গুলো সেগুলো কিন্তু সে তার লিস্টিং এর প্রথম দিকে রেখেছে, রাইট? সো এপিআই ডেভেলপমেন্ট ইউজিং C# এবং .NET, সো মাইক্রোসার্ভিস, ডাটাবেস, এই যে কি পয়েন্ট গুলো আছে এগুলো সে ইনক্লুড করেছে। এবং সিভিটা যখন আমাদের টুলস দিয়ে স্ক্রিনিং হয়, এগুলো কিন্তু সে চেক করে কি গুলো, রাইট, জব ডিসক্রিপশনের এগেনস্টে। সো যার কারণে টুলসের যে র্যাঙ্কিং এ এই সিভিটা হাইস্ট র্যাঙ্কিং এ উপরের দিকে চলে আসে। তারপর সে এখানে আরো অ্যাড করছে ইউনিট টেস্টিং, কম্প্রিহেনসিভ ইউনিট টেস্টিং, তারপর সিআইসিডি, ডকার, এমকিউটিটি সম্পর্কে, মেসেজিং সম্পর্কে ধারণা আছে তার। সো ইন জেনারেল এখানে অনেকগুলো মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট এর কিওয়ার্ড ইনক্লুড করা হয়েছে। তারপর তারও আগের জবে সে কি কাজ করছে দেখেন, সে রিয়েল টাইম ক্লাউড প্ল্যাটফর্মে ডেভেলপমেন্টে কাজ করছে। এই যে কোলাবোরেশন, টিম কোলাবোরেশন সে উল্লেখ করেছে। দেখেন আমরা যে রিকোয়ারমেন্ট গুলো মোটামুটি মেনশন করছি অনেকগুলো সে এখানে উল্লেখ করছে, যদি দেখেন, রাইট, যদি মনে করেন। ইন টোটাল যদি আমরা চিন্তা করি 2018 থেকে 2023
2023 পর্যন্ত অলমোস্ট 6 ইয়ার্সের 2018 থেকে 2023 অলমোস্ট 5 to 6 ইয়ার্স তার জব এক্সপিরিয়েন্স আছে, রাইট? আমরা 3+ চেয়েছিলাম। সো একটা সিভি গেল এরকম। জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি সিভিটা শেয়ার করলাম অ্যানোনিমাস ভাবে, সেন্সিটিভ ডাটা মাস্কিং করে। আর সে কি কি এডুকেশন আছে লাস্টে জাস্ট এডুকেশন দিয়েছে, কোথায় কি পড়েছে, কম্পিউটার সায়েন্স মাস্টার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাস্টার্স, কম্পিউটার সায়েন্স ব্যাচেলর, চায়না সুইডেন। এডুকেশন সেকশনে সে জাস্ট ইনক্লুড করেছে তার ডিগ্রি কি এবং কোথা থেকে সে ডিগ্রিটা অর্জন করেছে। খুবই সিম্পল, এক পেজের সিভি। প্রথমে তার বেসিক ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর প্রফেশনাল সামারি, তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং তারপর এডুকেশন। জাস্ট 3টে সেকশনে ভাগ করা তার সিভি। আর সে তার সিভিটা স্ক্রিনিং এ চলে এসেছে। আমরা দ্বিতীয় আরেকটা সিভি দেখব। আরেকজন ক্যান্ডিডেট, সেও ইন্টারভিউতে কল পেয়েছিল। সেম দেখেন, এই সিভিটাও এক পেজের সিভি। এখানে ডিটেলস লেফট সাইডে তার বেসিক কন্ট্যাক্ট ইনফরমেশন, যেগুলো আমি মাস্কিং করে দিয়েছি। আর অন দ্য রাইট সাইডে একটা প্রফেশনাল সামারি, এখানে 4 years experience, crafting scalable application, and enhancing user experience. জাস্ট সে একটা প্রফেশনাল সামারি দিয়েছে। আর তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্রোনোলজিক্যাল আকারে দিয়েছে। আর এডুকেশন, এবং এডুকেশন সে কি এডুকেশন নিয়েছে, কোথায় থেকে নিয়েছে, এটা জাস্ট সিম্পল, খুবই সিম্পল সিভি। আর সে কিছু ইন্টার্নশিপ পড়াশোনার চলাকালীন সময় হয়তো করেছে, সেটা ইনক্লুড করেছে। সে তার ইন্টার্নশিপের কিছু ইনফরমেশন দিছে এডুকেশনের সাথে, যা রিলেভেন্ট হয়তো কাজের। সো তার মানে খুবই সিভিটা খুব, আমরা কি দেখলাম, সিভিটা খুব সিম্পল রাখতে হয়। আপনার 2-3 পেজের সিভি পড়ার বা দেখার সময়ও নাই। আর এখন তো খুবই ইন্টেলিজেন্ট টুলস ইউজ করা হয় সিভি স্ক্রিনিং এর জন্য। সো এমনভাবে সিভি গুলো করা উচিত যেগুলো আপনার কি পয়েন্টগুলো থাকবে খুবই সংক্ষিপ্ত, খুবই টু দ্য পয়েন্টে। যেমন আমরা যে ওর ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি দেখি, সে কি পয়েন্টগুলো কিন্তু সামারিতে চলে আসছে: .NET কোর, রিয়াক্ট, অ্যাজুর, CI/CD অটোমেশন, তারপরে এখানে স্কেলে চলে আসছে .NET কোর, MVC, তারপর এখানে চলে আসছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, টেস্টিং, CI/CD, অ্যাজুর ডেভঅপস। সে অ্যাজুর সার্ভিস বাস ইউজ করে, অ্যাজুর সার্ভিস বাসে কাজ করেছে সে। সো এগুলো সে ইনক্লুড করেছে। সে যেখানে দেখেন যে অ্যাপ্লিকেশন ইনসাইট ইউজ করছে, অবজারভেবিলিটি সেকশনে আমরা উল্লেখ করেছিলাম অবজারভেবিলিটি টুলসের মধ্যে একটা। তারপরে সে অ্যাজুর B2C অথেন্টিকেশন সম্পর্কিত ধারণা আছে। সো প্রথম সিভিতে আমরা দেখলাম সে প্রত্যেকটা জবের পরপরই তার স্কিলগুলো কিওয়ার্ড আকারে লিস্টিং করেছে। আর এই সিভিতে দেখলাম সে একই কাজ করেছে, একটু লেফট সাইডে আলাদা সেকশনে, সিভির লেফট কলামে। মূলত তার 2 কলাম, এটা মূলত 2 কলামের সিভি। লেফট কলামে তার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন ডিটেলস আর স্কিল সেট কিওয়ার্ড, আর রাইটে মোর কাজের অভিজ্ঞতা, পড়াশোনার যোগ্যতা আর ইন্টার্নশিপের যোগ্যতা। সো 2টা সিভি দেখার পর মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে সিভিটা খুবই সিম্পল রাখতে হয়, টু দ্য পয়েন্টে রাখতে হয়। এক পেজ সিভি এনাফ এই ধরনের পজিশনের জন্য। আমি যে রিকোয়ারমেন্টটা বললাম, যে জব ডেসক্রিপশন শেয়ার করলাম, সেটার জন্য। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে লাগবে জব খোঁজার ক্ষেত্রে, স্পেশালি ডেনমার্কে।
সাধারণত এই প্রসেসটা আশা করি পশ্চিমের যে কোনো দেশের জন্য প্রযোজ্য হবে। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে বা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে আরো অনেকে উপকৃত হতে পারে। ইন জেনারেল ডেনমার্কের ইন্টারভিউ প্রসেস সম্পর্কে যদি আপনারা জানতে চান, স্ট্যান্ডার্ড প্রসেস বা স্টেপ কয়টা এবং কোন কোন স্টেপে কি ধরনের ইন্টারভিউ হয়, বিস্তারিত জানতে চাইলে কমেন্ট সেকশনে জানান। আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। এখন আমি ইন্টারভিউ বোর্ডে থাকি, বিভিন্ন সময় ক্যান্ডিডেটদের প্রশ্ন করি বা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে স্পেসিফিক কোনো টপিকসে বা টেকনিক্যাল বা কোনো বিষয়ের উপর যদি ডিটেলস জানতে চান ইন্টারভিউ সম্পর্কে, কমেন্ট সেকশনে জানান, আমি ভিডিও করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আমি যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, যেমন আমি জব করেছি মার্স্ক, যেটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, আপনারা সবাই চিনেন, ডেনমার্কের খুবই বড় কোম্পানি। আপনারা চাইলে আমি সেখানকার অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারি, আমার কি ধরনের সিভি দিয়েছিলাম এবং তারপরে কল পেয়েছিলাম এবং সবগুলো ইন্টারভিউ ক্লিয়ার করেছিলাম। কিভাবে প্রস্তুতি নিলে এ ধরনের ইন্টারভিউতে আপনি ভালো করতে পারেন, আমি চাইলে তার উপরে একটা ভিডিও করতে পারি। ইনশাল্লাহ আমরা একসাথেই সামনের দিকে এগিয়ে যাব। আমার কথায় যদি কোনো অহংকার বা শো অফ ফুটে ওঠে, আপনারা মাফ করবেন, আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমার ভিডিও করার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা, যেন অন্য কেউ উপকৃত হতে পারে। সামনের কোনো এক ভিডিওতে দেখা হবে। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।